মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা আক্রমণের দাবি ইরানের। পাল্টাপাল্টি হামলার ঘটনায় চরম উত্তেজনার মুখে ভঙ্গুর যুদ্ধবিরতি। মিত্রদের বাধায় হরমুজে থমকে গেছে ট্রাম্পের সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম। উপায় না দেখে সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প। বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের আরোপিত 10% শুল্ককে অবৈধ বলে রায় ফেডারেল আদালতের। উচ্চ আদালতে আপিলের সম্ভাবনা। এবং লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারীর মরদেহ দেশে। 8 বাংলাদেশি পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন তুঙ্গে। নতুন করে ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান সামরিক বাহিনী। তবে উভয় পক্ষের হামলার পরও যুদ্ধবিরতি কার্যকর আছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। যুদ্ধবিরতি চুক্তির উপর আবারও চাপ সৃষ্টি করেছে হরমুজ প্রণালীতে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি আক্রমণ। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার পর মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ইরান আরও দাবি করে যুক্তরাষ্ট্র কেশেম দ্বীপ সহ বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এরপরই আইআরজিসি জানায় মার্কিন যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও অ্যান্টি ক্রুজ মিসাইল সহ ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করেছে। যদিও ইরানের পাল্টা হামলার বিষয়টি স্বীকার করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে হামলার পরও যুদ্ধবিরতি কার্যকর আছে বলে জানিয়েছে মার্কিন এই প্রেসিডেন্ট। তাদের আক্রমণের ব্যাপারটা একেবারেই তুচ্ছ, আমরা ওদের গুড়িয়ে দিয়েছি। আর যদি যুদ্ধবিরতি না হয় আপনাকে জানতে হবে না, আপনাকে শুধু ইরান থেকে বেরিয়ে আসা একটি বিশাল বিস্ফোরণ দেখতে হবে। আমাদের ভালো আলোচনা হচ্ছে, ওদের উচিত তাড়াতাড়ি চুক্তিতে সই করা। এর আগে হরমুজ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটির মুখপাত্র আমির সাইদ বলেন, ইরান হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে। বিপরীতে এই অঞ্চলে অস্থিতিশীল ভূমিকা পালনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে এই ইরানি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আগ্রাসী যুদ্ধই পারস্য উপসাগর ও তার আশপাশের বর্তমান পরিস্থিতির একমাত্র কারণ। নিরাপত্তা পরিষদকে অবশ্যই আগ্রাসন বা বেআইনি শক্তি প্রয়োগকে ন্যায্যতা দেয় এমন আন্তর্জাতিক আইনকে বিকৃত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এদিকে যুদ্ধবিরতির মাঝেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতদিন বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর রাদওয়ান এলিট ফোর্সের একজন শীর্ষ কমান্ডার নিহত হয়। এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো সন্ত্রাসীর দায়মুক্তি নেই বলে মন্তব্য করেন। আব্দুল মালেক, আরটিভি। মিত্রদের বাধায় হরমুজে ট্রাম্পের সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম থমকে গেছে। সৌদি আরব ও কুয়েত তাদের ঘাঁটি ব্যবহারে অনুমতি না দেয়ায় বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের বদলে এখন ইরানের সাথে আলোচনার পক্ষে সৌদি। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে 36 ঘন্টার মধ্যেই নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত সামিউর শিহাবের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শনের বড় ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে শুরু করতে চেয়েছিলেন নতুন সামরিক উদ্যোগ প্রজেক্ট ফ্রিডম। কিন্তু ঘোষণার মাত্র 36 ঘন্টার মধ্যেই নাটকীয়ভাবে পিছিয়ে যেতে হলো ট্রাম্পকে। আর এই পিছু হটার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি আরব। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প হঠাৎ করেই প্রজেক্ট ফ্রিডম ঘোষণা দেন। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে রিয়াদ। সৌদি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেয়, তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে কোনো মার্কিন সামরিক অভিযান চালাতে দেওয়া হবে না। এমনকি রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকেও মার্কিন যুদ্ধবিমান উড্ডয়নের অনুমতি আটকে দেয় সৌদি সরকার। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের জন্য এটি ছিল বড় ধাক্কা, কারণ উপসাগরীয় অঞ্চলে সামরিক অভিযানের ক্ষেত্রে সৌদি আরবের সহযোগিতা ছাড়া বড় ধরনের অভিযান পরিচালনা প্রায় অসম্ভব। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প সরাসরি ফোন করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। তাতেও কাজ হয়নি। মার্কিন কর্মকর্তাদের দাবি, ফোন আলাপেও সৌদিকে রাজি করাতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প।
এরপর একে একে আরও মিত্রদেশ দূরত্ব তৈরি করতে শুরু করে। অনুসন্ধানী সংবাদ মাধ্যম ড্রপ সাইটের তথ্য অনুযায়ী কুয়েতও যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। ট্রাম্প প্রশাসনের ওপর চাপ আরও বাড়তে থাকে, কারণ সৌদি আরব ও কুয়েত দুই দেশই যদি সহযোগিতা না করে তাহলে হরমুজ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কার্যত সীমিত হয়ে পড়ে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো সৌদি আরব একই সময়ে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান নেয়। পাকিস্তানের মধ্যস্থতায় চলা যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে বলেও সৌদি সূত্র নিশ্চিত করেছে। অর্থাৎ সামরিক উত্তেজনা নয়, বরং কূটনৈতিক সমাধান চায় উপসাগরীয় শক্তিগুলো। ওমানের এক কূটনৈতিকও জানিয়েছেন, ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে যোগাযোগ করে, অর্থাৎ মিত্রদের সঙ্গে আগাম সমন্বয় ছাড়াই এমন সংবেদনশীল সামরিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন ট্রাম্প, আর সেটি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। অবশেষে 5 মে ট্রাম্প নিজেই ঘোষণা দেন হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম আপাতত স্থগিত করা হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির পথে ব্যাপক অগ্রগতি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এটি মূলত ট্রাম্পের ভাষায় নিজের পিছুহটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা। যে ট্রাম্প সবসময় শক্ত অবস্থানের রাজনীতি করেন, সেই ট্রাম্পকেই এবার মিত্রদের চাপের মুখে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত বদলাতে হলো। মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতায় এই ঘটনাকে অনেকে দেখছেন ওয়াশিংটনের প্রভাব কমে যাওয়ার বড় ইঙ্গিত হিসেবে। সামিউল শিহাব, RTV। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির নতুন চিত্র ধীরে ধীরে সামনে আসছে। প্রকৃত চিত্র যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। যুক্তরাষ্ট্র যুদ্ধের খরচ $25 বিলিয়ন বলে দাবি করছে, তবে প্রকৃত চিত্র অনেক বেশি বলে দাবি করছে প্রতিবেদনটি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের ভয়াবহতা নিয়ে এবার সামনে এলো বিস্ফোরক তথ্য। এতদিন ওয়াশিংটন যেসব ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অন্তত 228টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। আর এই তথ্য সামনে আসতে নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি ইরানের সামরিক সক্ষমতাকে ভয়াবহভাবে অবমূল্যায়ন করেছিল যুক্তরাষ্ট্র? প্রতিবেদন অনুযায়ী হামলার লক্ষ্য ছিল মার্কিন সামরিক ঘাঁটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বিমান সংরক্ষণ হ্যাঙ্গার, সেনা ব্যারাক, জ্বালানি ডিপো, যুদ্ধবিমান রাখার এলাকা, রাডার ব্যবস্থা, যোগাযোগ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম। শুধু তাই নয়, অনেক ঘাঁটিতে এমন মাত্রায় আঘাত হানা হয়েছে যে সেগুলোর নিয়মিত সেনা মোতায়েনের জন্য এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই অনেক সেনাকে দ্রুত নিরাপদ এলাকায় সরিয়ে নিতে বাধ্য হয়েছেন কমান্ডাররা। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN অন্তত 16টি মার্কিন ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছিল। তবে ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান বলছে প্রকৃত চিত্র আরও ভয়াবহ। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার যে ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে, বাস্তবে তার পরিমাণ অনেক বেশি এবং এর আগে কোনো প্রতিবেদনে এমন বিস্তারিত ধ্বংসচিত্র উঠে আসেনি। তবে মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এই প্রতিবেদনের কিছু অংশ নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তার দাবি, স্যাটেলাইট চিত্রে যা দেখা যাচ্ছে তা সবসময় পুরো বাস্তব চিত্র তুলে ধরে না। ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ একটি জটিল প্রক্রিয়া এবং অনেক ক্ষেত্রে ভুল ধারণাও তৈরি করতে পারে। তিনি বলেন, যুদ্ধ পুরোপুরি শেষ হলে এবং সব তথ্য বিশ্লেষণ সম্পন্ন হলে প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে। এদিকে যুদ্ধের অর্থনৈতিক চাপও বাড়ছে ভয়াবহভাবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগস জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ব্যয় দাঁড়াতে পারে $25 বিলিয়ন। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, যুদ্ধে ব্যবহৃত বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পুনরায় মজুত করতে মাস নয়, অনেক ক্ষেত্রে বছরও লাগতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আঞ্চলিক যুদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, কৌশল এবং ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। আর ওয়াশিংটন পোস্টের এই অনুসন্ধান সেই বিতর্কে যেন নতুন করে আগুন ঢেলে দিল। আব্দুল মালেক, RTV। বিশ্বব্যাপী আরোপিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 10% শুল্ককে অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। নিউ ইয়র্কের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডের 3 বিচারকের প্যানেল 2-1 ভোটে এই রায় দেন। আদালত জানায়, ট্রাম্প কংগ্রেসের দেয়া ক্ষমতার অপব্যবহার করেছেন।
এর আগে সুপ্রিম কোর্টও ট্রাম্পের বড় শুল্ক পরিকল্পনা বাতিল করেছিল। সেই ধাক্কা সামলাতে 1974 সালের বাণিজ্য আইনের আওতায় নতুন এই 10% শুল্ক আরোপ করেন তিনি। আদালত বর্তমান শুল্ককে আইন বহির্ভূত ঘোষণা করে এই সংগ্রহ বন্ধের নির্দেশ দিয়েছে। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে এখন উচ্চ আদালতে আপিল করতে পারে ট্রাম্প প্রশাসন। তেলের দাম কমার উপর প্রায় $7 বিলিয়ন বিশাল বাজি ধরা নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দারা। মার্চ ও এপ্রিল মাসে ইরান বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ঠিক আগ মুহূর্তে মোট 4 বার এসব রহস্যময় বাজি ধরা হয়। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, প্রতিবারই ঘোষণার পর তেলের দাম পড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা বিপুল মুনাফা করেন। কোনো গোপন তথ্য ফাঁস করে এই বাজি ধরা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে মার্কিন কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশনারি FTC। অন্যদিকে এই অস্বাভাবিক লেনদেন তেলের বাজারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। শুল্ক নিয়ে উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 3 ঘণ্টা বৈঠক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। দুই দেশের ভঙ্গুর সম্পর্ক উন্নয়নে বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই বৈঠক করেন তারা। এরপর এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, সম্পর্ক সুসংহত করতে তারা বড় পদক্ষেপ নিয়েছেন। বৈঠকে বাণিজ্য শুল্ক ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। ট্রাম্পও এই বৈঠককে খুব ভালো বলে বর্ণনা করেছেন। কিছু বিষয়ে মতভেদ থাকলেও শুল্ক সমস্যার সমাধানে দুদেশ একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে। এতে করে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দীপালি আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে এমিরেটসের মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধে নিহত 8 বাংলাদেশের মধ্যে দীপালি সহ 6 জনের মরদেহ দেশে আনা হয়েছে। বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, চাকরি হারিয়ে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে সরকার কাজ করছে। নিহতের পরিবার বলেন, পরিবারের দায়িত্ব নিতে অল্প বয়সে বিদেশে গিয়েছিলেন দীপালি। গত 8 এপ্রিল লেবাননের বৈরুতে হামরা এলাকায় ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপালি। সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। আমাদের একটাই টার্গেট যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যেখানে আছে মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি, নাম্বার 1 প্রায়োরিটি, এবং সেটা আমরা নিরলসভাবে সেই চেষ্টা করে যাচ্ছি। চলতি বছরে হজের ভিসা পেয়েছেন ৭৮,৫০০ জন বাংলাদেশি। এর মধ্যে গতকাল পর্যন্ত ৪৭,৪২০ জন হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। এবারের ডিজিটাল লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এদিকে শৃঙ্খলা রক্ষায় অনুমতিহীন হজে জরিমানা সহ কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব। ধর্ম মন্ত্রণালয় সকল হজ যাত্রীকে আইনি বাধ্যবাধকতা মেনে চলার অনুরোধ জানিয়েছে। জেদ্দার প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। চলতি বছরে পবিত্র হজ পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখরিত সৌদি আরব। আগামী 26শে মে চাঁদ দেখা সাপেক্ষে আরাফার ময়দানে অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এবার বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন সহ বিশ্বের প্রায় ২০ লক্ষ মানুষ হজ পালন করবেন। এর মধ্যে গতকাল পর্যন্ত মক্কায় পৌঁছেছেন ৪৭,৪২০ জন বাংলাদেশি হজযাত্রী। এবারে রুট টু মক্কা কর্মসূচির অধীনে ডিজিটাল লাগেজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। মক্কায় নিযুক্ত হজ কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় দিনরাত কাজ করছে বাংলাদেশ মিশন। এদিকে অতিরিক্ত ভিড় ও হাজিদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার। অনুমতিবিহীন হজ পালনের চেষ্টা করলে 20,000 রিয়াল জরিমানা এবং 10 বছর সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। এমনকি অবৈধ হজ যাত্রীদের সহায়তাকারীদের 1 লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা ও যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে। পহেলা জিলকদ থেকে 14 জিলহজ পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সকল হজযাত্রীকে এই আইনি বাধ্যবাধকতা মেনে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়াও চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত 10 বাংলাদেশি হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। সামিউল শিহাব, RTV।
ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে মাউন্ট দুকোনো আগ্নেয়গিরির আকস্মিক অগ্নুপাতে অন্তত ৩ পর্যটক নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ২০ পর্বতারোহী। শুক্রবার সকালে অগ্নুৎপাতের ফলে আকাশে ১০ কিলোমিটার পর্যন্ত ধোঁয়া ও ছাইয়ে ঢেকে যায়। নিখোঁজদের উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে পুলিশ ও উদ্ধারকারী দল। গত ১৭ এপ্রিল থেকে এলাকাটিকে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি থাকলেও তা অমান্য করে সেখানে যান তারা। বর্তমানে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জ্বালামুখ থেকে ৪ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাথর ও লাভা উদ্গীরণের আশঙ্কায় পার্শ্ববর্তী তোবেলো শহরেও সতর্কতা জারি করা হয়েছে। মেক্সিকোর ভিলা হারমোসা শহরে আয়োজিত এক মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মেলায় কনসার্ট চলাকালীন এই আগুনের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সে সময় সেখানে প্রায় ১,৩৫,০০০ মানুষ উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আগুন লাগার পর আতঙ্কিত মানুষজন হুড়োহুড়ি করে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাজ্য গভর্নর হাভিয়ার মে। এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।